হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। আজকের ক্লাসে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ইম্পর্টেন্ট 4টা অধ্যায়ের ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো তোমাদের এমসিকিউ এ আসার সম্ভাবনা 100%। এবং এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে এমন কয়েকটা ট্রিক্স নিয়ে আলোচনা করব যাতে করে তুমি নেক্সট 8 দিনের মধ্যে কিভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো সেটার একটা প্রপার গাইডলাইন্স আমি তোমাদের ভিডিও শেষে দেবো। তো শুরু করা যায়। আমাদের কেমিস্ট্রিতে দেখতে গেলে আমাদের কেমিস্ট্রিতে 4টা অধ্যায় আছে, ফার্স্ট পেপারে 4টা অধ্যায়। যে 4টা অধ্যায়ে আমাদের এখন যদি আমি ধরি, এবং তোমাদের হাতে মোটামুটি 2 মাসের মতো সময় আছে, তো 2 মাসে তুমি যদি এখন পুরো ফার্স্ট টু লাস্ট পড়তে যাও তাহলে তোমার কখনোই কভার করা পসিবল না। ফার্স্ট টু লাস্ট তোমার শুধু কেমিস্ট্রি পড়তেই সময় চলে যাবে। তোমার তো ফিজিক্স আছে, তোমার ম্যাথ আছে, তোমার বায়োলজি আছে, ইংলিশ পড়ার লাগবে। তো এতগুলো সাবজেক্ট তুমি কিভাবে কভার করবে? তার জন্যে তোমাকে আমি অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট নিয়ে আসি, যে পার্টগুলো তুমি যদি পড়ো, এই মুহূর্তে তুমি যদি এই পার্টগুলো পড়ো তাহলে তোমার ফার্স্ট পেপারে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো দেখো, গুণগত রসায়নের যে ইম্পর্টেন্ট পার্ট তোমার আছে, গুণগত রসায়ন থেকে বিগত বছরে প্রতিবারেই মিনিমাম একটা কোশ্চেন আসছে, এবং 2টা কোশ্চেন মাস্ট ছিল। 2টা কোশ্চেন মিনিমাম একটা, কিন্তু বেশিরভাগ টাইমেই দেখা গেছে 2টা কোশ্চেন আসছে বিগত 10 বছরে। তো এই তোমার ফার্স্ট গুণগত রসায়নের জন্য যেই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো মৌলিক কণিকা, কোয়ান্টাম সংখ্যা এবং নীতি। তো মৌলিক কণিকার ব্যাখ্যাগুলো, কোনটা কোনটা মৌলিক কণিকা, কোনটা কোনটা কম্পোজিট কণিকা, এই টাইপটা তুমি দেখে নেওয়া। এরপর কোয়ান্টাম সংখ্যা। তো তোমাকে হয়তো বা একটা মৌল ধরে দিয়ে বলতে পারে, যে তোমাকে বললো ধরো সাপোজ যে কপার, কপারের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সেটা 4s। বললাম যে 4s এ ইলেকট্রনটা প্রবেশ করছে, তো এইটার নিচের কোনটা কোয়ান্টাম সংখ্যা হইতে পারে? তো এখানে দেখো n ইকুয়াল 4, n যদি 4 হয়, l ইকুয়াল কত হবে 3, m ইকুয়াল তাহলে কত হবে 0 1 2 3 -1 -2 -3। এই যে n l m কিভাবে বের করে এই জিনিসটা তোমরা একটা বইয়ের মধ্যে চার্ট আছে না, সেই চার্টটা সুন্দর মতো দেখে নেবা। তো এই রিলেটেড কোশ্চেন গুলো খুব ভালো মতো দেয়। তো তোমাকে বললো যে 3s, যে একটা ইলেকট্রন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করছে কোন কক্ষপথে? সোডিয়ামের। তোমাকে কোশ্চেনটা বললো যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা কত, তোমাকে এইটা বললো। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করছে 3s1 এ, তার মানে কি 3s। তাহলে n এর মান হচ্ছে 3, l এর মান আমার হবে 2, m এর মান হবে +-2 +-1 0। এই যে এই জিনিসগুলা কিভাবে বের করে, তোমাকে ম্যাগনেসিয়াম বলতে পারে, ক্যালসিয়াম বলতে পারে, কোয়ান্টাম সংখ্যা একটা মৌলের কিভাবে বের করে এই বিষয়টা তোমাকে জানতে হবে। এই জিনিসটা তুমি যদি পারো তাহলে এখান থেকে তোমার একটা এমসিকিউ কমন করার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যে পার্টটা সেটা হলো বর্ণালী মিতি। বর্ণালী মিতি বলতে বোঝানো হচ্ছে তোমার বর্ণালী মিতির একটা চার্ট দেওয়া আছে না, তো সেই চার্টের মধ্যে দেওয়া আছে যে তোমার কোনটার রেঞ্জ কত। আইআর এর জন্য তোমার রেঞ্জ কত হইতে পারে, দৃশ্যমান আলোগুলোর জন্য রেঞ্জ কত, দৃশ্যমান আলোর যে 7টা পার্ট, সেই 7টা পার্টের একটা আলোর রেঞ্জ কত, 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে। তোমাকে বললো সাপোজ যে হলুদ আলোর নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য কত, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবং মধ্যম আলো যে হলুদ আলো বলা হয়, মধ্যম আলোকে হলুদ আলো বলা হয়, এই জিনিসগুলো যে ইনফরমেশন গুলো, এগুলো বই থেকে জানবে, বই থেকে। তো বইয়ের মধ্যে এই পার্টটুকু সুন্দর মতো আছে, দাও তুমি এখান থেকেই জানে নিবা। এরপর দ্রাব্যতার নির্ণয়ে কেএসপি কেআইপি থেকে আসে কোশ্চেন। কেএসপি কেআইপি থেকে তোমাকে ওই যে এইচএসসি তে যে রিটার্ন টাইপ কোশ্চেন আছে ওগুলা দিবে না, তোমাকে শুধু শর্টকাট টেকনিক জানতে হবে। তো তোমাকে বলছে যে সিলভার ক্লোরাইড, তো এটার যে কেএসপি ইকুয়াল এস স্কয়ার, এই টাইপের জিনিসগুলো তোমাকে বলো। ধরো হলো ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কেএসপি সমান যে তোমার 4s কিউ। এই রিলেটেড যে জিনিসপাতি গুলো আছে এইগুলা তোমার এইগুলা থেকে কোশ্চেন হবে। তো আমরা যখন অ্যানালাইসিস ক্লাসগুলো দিব, চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস ক্লাস, সেই ক্লাসে এইগুলা আমরা ব্রিফলি আরো বর্ণনা করার চেষ্টা করবো। তো যেহেতু এটা শুধুমাত্র ওভারভিউ এর একটা ক্লাস, তো আমি তোমাদের ওভারভিউটা জানানোর ট্রাই করতেছি। এরপর আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণে কোন টাইপ গুলো থেকে কোশ্চেন হয়? আয়ন শনাক্তকরণে তোমার তোমাকে রিয়াকশন করতে দিবে না, অবভিয়াসলি যদি এমসিকিউ, তোমাকে রিয়াকশন করতে দিবে না। তোমার কোনগুলো চাবে? তোমার কাছে চাইতে পারে যে তোমার আমি ফেরাসকে শনাক্ত করব কিভাবে। তো ফেরাসকে শনাক্ত করার জন্য যে আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড নিছি, ফেরোসায়ানাইড দিলে কি বর্ণ হইতে পারে, ফেরিসায়ানাইড দিলে কি বর্ণ হইতে পারে। তারপর আমি অ্যালুমিনিয়ামকে শনাক্ত করব কোন নিচের কোন যৌগ দ্বারা, অ্যালুমিনিয়ামকে শনাক্ত করলে নিচে কোন ধরনের কালার পাবো, জিঙ্ককে শনাক্তকরণের জন্য আমার কোনটি ইউজ করা দরকার,
এবং কোন কালার দেবে জিন, এই বিষয়গুলো তোমাকে ব্রিফ জানতে হবে। সোডিয়াম শনাক্তকরণের জন্য কোনটি ইউজ করা হয়, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তোমাকে এখন বসে বসে রিয়াকশন জানতে হবে না, তোমাকে বসে বসে রিয়াকশন জানতে হবে না। এরপর আসে ক্রোমাটোগ্রাফির পার্ট। ক্রোমাটোগ্রাফি, তো ক্রোমাটোগ্রাফি তোমার কি আসতে পারে? ক্রোমাটোগ্রাফি থেকে জাস্ট সিম্পল কোশ্চেন হতে পারে যে কোনটা কলাম ক্রোমাটোগ্রাফি, কোনটা কোন টাইপের ক্রোমাটোগ্রাফি, তো এই সংজ্ঞাগুলো দেখে নিবা এবং ক্রোমাটোগ্রাফির যে ভাগ বিভাজন এই টাইপটা তুমি দেখে নেবে। এরপর আসি আমরা হচ্ছে সেকেন্ড মানে থার্ড চ্যাপ্টারে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে কোন টাইপের কোশ্চেন তোমার সব থেকে বেশি আসবে? সেটা হলো বিভিন্ন ব্লকে মৌলের বৈশিষ্ট্য। বিভিন্ন ব্লকে মৌলের বৈশিষ্ট্য কিভাবে বের করতে পারো? ধরো তোমাকে বললো যে হচ্ছে গ্রুপ 2 এর মৌলগুলোর বৈশিষ্ট্য বলো, তো এগুলো হচ্ছে মিথ্যার ধর্মী, তো মিথ্যার ধর্মীদের যে ধরনের বৈশিষ্ট্য থাকে, তবে ডি ব্লকভুক্ত মৌলের যে ধরনের বৈশিষ্ট্য, এক্স ব্লক মৌলের যে ধরনের বৈশিষ্ট্য, পি ব্লকভুক্ত মৌলের যে ধরনের বৈশিষ্ট্য, এবং এগুলো এক একটা গ্রুপের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, গ্রুপ 18-র আলাদা বৈশিষ্ট্য, গ্রুপ 17-র আলাদা বৈশিষ্ট্য আছে, 16-র আলাদা বৈশিষ্ট্য আছে, কোনটাকে নিক্টোজেন গ্রুপ বলা হয়, কোনটাকে তোমার হচ্ছে হ্যালোজেন গ্রুপ বলা হয়, কোনটাকে আকৃতি উৎপাদনকারী গ্রুপ বলা হয়, কোনটা হচ্ছে মিথ্যার, কোনটা ক্ষার, কোনটা তোমার হচ্ছে শূন্য গ্রুপ বলা হয়, কোনটাকে বলা হয়, এই টাইপের যে কোশ্চেন গুলা এগুলো তুমি হচ্ছে জানবা। এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তৈরি মাত্রালতা। এখান থেকে তোমার কোন ধরনের কোশ্চেন আসতে পারে? তোমার জানতে হবে যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে এই সবগুলাই বাড়ে, বাম থেকে ডানে গেলে সবকিছুই বাড়ে, তার মানে হচ্ছে এবং উপর থেকে নিচে কমতে থাকে। তো দেখো যে তোমার হচ্ছে বাম থেকে ডানে, তো এইখানে হচ্ছে সোডিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ধরো কিছু একটা আছে, এখানে ধরো হচ্ছে আমি ধরলাম যে পটাশিয়াম আছে, এখানে পটাশিয়াম আছে, তো তোমাকে বললো যে বাম থেকে ডানে আমরা কি বলতেছি আয়নীকরণ শক্তি বাড়ে এবং উপর থেকে নিচে কমতে থাকে। তো তোমাকে বললো নিচের কোন ক্রমটি সত্য, নিচের কোন ক্রমটি সত্য, এখানে ক্রমটি কোনটি সত্য হবে? ক্লোরিন, কারণ বাম থেকে ডানে বাড়তেছে, ক্লোরিন বেশি, তারপর হচ্ছে সোডিয়াম, তারপরে ধরো পটাশিয়াম। এই টাইপের জিনিসপাতি যে আয়নীকরণ শক্তির যে ক্রমগুলো তোমার কাছে চাবে না যে হচ্ছে বলো দেখি যে ফেরাসের আয়নীকরণ শক্তি কত, এই টাইপের কোশ্চেন হবে না, তোমাকে ক্রম দেওয়া থাকবে, সেই ক্রমগুলো থেকে তোমাকে বের করবে। এবং আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি দুটো ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো জানবা। নাইট্রোজেন অক্সিজেনের ব্যতিক্রম, বেরিলিয়াম এবং বোরনের জন্য ব্যতিক্রম। এই ব্যতিক্রমটাও মাঝে মধ্যে দেয়, এই ব্যতিক্রমটাই বেশি দেয় অ্যাকচুয়ালি, তো ব্যতিক্রমটাও জানবা। এরপর হচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতি রিলেটেড কোন ধরনের কোশ্চেন হতে পারে? তোমাকে ডিরেক্টলি বলবে না নিচের ফাজানের নীতি হয় কিনা, নিচের কোনটি ফাজানের নীতির বৈশিষ্ট্য, এই টাইপের কোশ্চেন হবে না। তোমাকে ফাজানের নীতির বৈশিষ্ট্য থেকে কোর কোশ্চেন করবে, অর্থাৎ ফাজানের নীতি থেকে আমরা বের করতে পারি কোন যৌগটা সমযোজী, কোন যৌগটা আয়নিক। তোমার সমযোজী যৌগের এক ধরনের বৈশিষ্ট্য আছে, আয়নিক যৌগের এক ধরনের বৈশিষ্ট্য আছে। আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে কি হয়? গলনাঙ্ক বেশি হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়, আয়নিক বন্ড শক্তিশালী হয়, সো এর জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্কও বেশি, এবং সমযোজী যৌগের ক্ষেত্রে এই উল্টাটা দেখা যায়। তোমাকে আয়নিক যৌগগুলো পোলার দ্রবণে দ্রবীভূত হয় এবং সমযোজী যৌগগুলো অপোলার দ্রবণে দ্রবীভূত হয়। তো তোমার কোশ্চেনটা হবে নিচের কোনটি পোলার দ্রবণে দ্রবীভূত, সেটা তুমি ফাজানের নীতিতে বের করতে পারবা যে নিচের কোনটা সমযোজী বৈশিষ্ট্য বেশি, কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি। ফাজানের নীতি দিয়ে সুন্দর মতো বের করতে পারবা নিচের কোনটা আয়নিক বৈশিষ্ট্য বেশি, কোনটার পোলার বৈশিষ্ট্য বেশি। এই জিনিসগুলো তোমার ফাজানের নীতি থেকে হবে। এরপর হচ্ছে সংকরায়নের কোণ। সংকরায়নের কোণ পড়ার জন্য তোমাকে এখন সংকরায়ন পুরোটা বুঝতে হবে না, তোমার বইয়ের মধ্যে একটা চার্ট সুন্দর মতো দেওয়া আছে, সে চারটা মুখস্থ করে নেবা তাহলে হয়ে যাবে। এরপর আসি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে তোমার কোন ধরনের কোশ্চেন হয়? বিক্রিয়ার হার থেকে কোশ্চেন হয়। এই অধ্যায় থেকে বেশিরভাগ কোশ্চেন হয় ম্যাথমেটিক্যাল টাইপের, বেশিরভাগ কোশ্চেন হয় ম্যাথমেটিক্যাল টাইপের। তো তোমার হচ্ছে বিক্রিয়ার হার থেকে কোশ্চেন হবে, যে তোমাকে বিক্রিয়ার হার নির্ণয় যে সূত্রটা ডিডিটি অফ আর, আর ইকুয়াল হচ্ছে ডিডিটি অফ ডেল এইচ, এই টাইপের যে কোশ্চেন গুলা, তো তুমি হচ্ছে বিক্রিয়ার হার কিভাবে বের করে সেটা সেটা হচ্ছে দেখে নিবা, শিখে নিবা। এরপর হচ্ছে পিএইচ, পিওএস, কেপি। এখন পিএইচ কিভাবে বের করে? মাইনাস লন এইচ দ্বারা। পিএইচ জানা থাকলে পিওএস কেমনে বের করে? 14 থেকে বিয়োগ করে। এবং কোন দ্রবণের পিএইচ কত, সুন্দর মতো বইয়ে একটা চার্ট দেওয়া আছে যে ফলিক অ্যাসিডের পিএইচ কত, তারপর অ্যাসকর্বিক অ্যাসিডের পিএইচ কত, এই টাইপের যে কোশ্চেন গুলো, ম্যালিক অ্যাসিডের পিএইচ কত, এই যে তোমার ইনফোগুলো, এই ইনফোগুলো মুখস্থ করে নেবা। এরপর হচ্ছে কেপি। কেপি, কেপি কেসি রিলেটেড কোশ্চেন। কেপি কিভাবে বের করে? তো আলফা কিভাবে বের করে ইজিলি, যে শর্টকাট টেকনিকের সূত্রগুলো আছে কি ওগুলো জানে নেবে। এরপর হচ্ছে লাসাতেলিয়া। লাসাতেলিয়া থেকে তোমার তো লাসাতেলিয়া নীতি এখন জানতে যাবে না, তোমার কাছে লাসাতেলিয়া থেকে কোর কনসেপ্টের কিছু কোশ্চেন হবে। তো
তো আমরা জানি যে লাল সাথীটার যে আমরা চাপের প্রভাবটা কোথায় পড়ে ভাইয়া? শুধুমাত্র গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে পড়ে। তো তোমাকে ধরো এরকম অপশনে দেওয়া আছে এ সলিড প্লাস বি সলিড এ বি গ্যাস। এই ক্ষেত্রে তোমার হচ্ছে লাল সাথে লিয়া তোমার কিন্তু গ্যাসের কোনো গ্যাসীয় প্রভাব থাকবে না। এই টাইপের তোমার হচ্ছে তাপ হারির ক্ষেত্রে কি ধরনের হইতে পারে, উৎপাদ বাড়বে কিনা, তাপ উৎপাদের ক্ষেত্রে কি টাইপের পরিবর্তন দেখা যায়, যে তাপমাত্রা দ্বিতীয়কে বাড়াইলে ডান থেকে বামে যাবে নাকি বাম থেকে ডানে আসবে, এই টাইপের যে জিনিসগুলো লাসাতি লাইন থেকে দেখে নেবে। এরপর হচ্ছে অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা। অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা বেস রিলেটেড যে কোশ্চেন গুলো, শক্তি কিভাবে বের করে, ধরো একটা অক্সো অ্যাসিড HClO4, এর শক্তিমাত্রা কত? এর শক্তিমাত্রা হলো কেন্দ্রীয় পরমাণু যত এর যোজনী, কেন্দ্রীয় পরমাণু যোজনী যত, সেটা হলো এর শক্তিমাত্রা। HClO4 এই ক্ষেত্রে এই শক্তিমাত্রা কিভাবে বের করবো? হাইড্রোজেনের +1, এটা হলো ধরলাম হচ্ছে +x, আর এটা হচ্ছে -8 ইকুয়াল 0। তো এটার শক্তিমাত্রা হচ্ছে +7 এইভাবে যে শক্তিমাত্রা বের করে। তো এই শক্তিমাত্রার যে ক্রমটা আছে, অক্সো অ্যাসিডের শক্তিমাত্রার ক্রম, এই ক্রমটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে কিছু ব্যতিক্রম দেখা যায়, সে ব্যতিক্রমটাও বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখে নিবা। এরপর আসি আমরা লাস্ট টপিকে, কর্মমুখী রসায়ন। কলোয়েড সাসপেনশন থেকে তোমার কোশ্চেন হবে, কলোয়েড এবং সাসপেনশন থেকে। তো কোন পদার্থগুলো কলয়েড, কোন পদার্থগুলো সাসপেনশন, কলয়েডের যে বৈশিষ্ট্য, সাসপেনশনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেখে নেব। এরপর হচ্ছে খাদ্য সংরক্ষণ রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, খাদ্য সংরক্ষণের জন্য আমরা কোন খাদ্যের জন্য কি ধরনের, আমরা খাদ্য সংরক্ষণে কি ধরনের দ্রব্য ব্যবহার করি, এবং এদের পিএইচ মাত্রা কত, এদের খাদ্য সিকিউরিটি যেটা সেটা কিরকম, এই বিষয়গুলো জানে নেবা, তাহলেই হবে। এখন আসি ভাইয়া, যে হচ্ছে আমার এতগুলো টপিক, অলরেডি আমি টপিক অনেক কমাই দিচ্ছি। এখন এই টপিকগুলো তুমি কিভাবে 8 দিনের স্টাডি প্ল্যানে 8 ডেজ স্টাডি প্ল্যান কিভাবে তুমি এই টপিকগুলো কমপ্লিট করতে পারবা, এবং তোমার এটা পারফেক্ট প্রিপারেশন হবে। তো দেখো, তোমার গুণগত রসায়নের ক্ষেত্রে এই পার্টটুকু পড়তে তোমার একদিন লাগবে, সর্বোচ্চ 1 ডেজ। দেখো, মৌলিক কণিকা, কোয়ান্টাম সংখ্যা নীতি, এগুলো সব মুখস্থ, তোমার এগুলো সর্বোচ্চ গেলে 2 ঘন্টা লাগবে। বর্ণালীমিতি, দ্রাব্যতা, এটা ধরলাম 3 ঘন্টা 5 ঘন্টা। আয়ন শনাক্তকরণ, ক্রোমাটোগ্রাফি, আয়ন শনাক্তকরণ ধরলাম 2 ঘন্টা, ক্রোমাটোগ্রাফি ½ আওয়ার্স হলে হয়। তো মোটামুটি 8 আওয়ার্স। তো আমি যদি ধরে নিই যে তুমি ডেইলি 8 ঘন্টা, এখন তো তোমাকে মিনিমাম 8 ঘন্টা পড়তেই হবে, তো ধরলাম যে 8 ঘন্টা, তো 8 ঘন্টা মানে একদিন তোমার লাগতেছে গুণগত রসায়ন পড়তে। এরপর আসলাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক ধর্ম। তোমার বিভিন্ন মৌলের মৌলিক বৈশিষ্ট্যগুলো পড়তে 4 ঘন্টার মতো লাগার কথা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই ধর্মটা পড়তে তোমার 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। ফাজানের নীতি, সংকরায়ন কোণ, এটাও 1 ঘন্টা। তো মোটামুটি 6 ঘন্টার মধ্যে তুমি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারতেছো, ধরলাম এটাও একদিন। এরপর আসলাম হচ্ছে রাসায়নিক পরিবর্তনে যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তো এখানে তোমার বিক্রিয়ার হার, পিএইচ, পিওএইচ, এগুলো পড়তে সর্বোচ্চ হচ্ছে 6 ঘন্টা লাগার কথা। এবং এসিড কারের শক্তিমাত্রা, এটাও ধরলাম 2 ঘন্টা, 8 আওয়ার্স। তো তোমার এটাও গেল একদিন। কর্মমুখী রসায়ন, এই কয়েকটা টপিক পড়তে কি তোমার একদিন লাগার কথা, এটা তোমার সর্বোচ্চ গেলে 4 ঘন্টা লাগতে পারে, সর্বোচ্চ গেলে 4 ঘন্টা লাগতে পারে। তো আমি ধরলাম এগুলা তুমি বই থেকে পড়তে তোমার 4 দিন লাগছে। এরপর যে কাজটা করবা, কোশ্চেন ব্যাংক খুলবা, কোশ্চেন ব্যাংক খুলে কোশ্চেন গুলো সলভ করবা। তো কোশ্চেন সলভ করতে প্রতিটা অধ্যায় একদিন করে দিবা, প্রতিটা অধ্যায় একদিন করে সময় দিবা কোশ্চেন ব্যাংক। এই গেল তোমার হচ্ছে 8 দিনের 8 ডেজ স্টাডি প্ল্যান, যেখানে তোমার হচ্ছে সুন্দর মতো কেমিস্ট্রি ফার্স্ট পেপার কমপ্লিট হয়ে যাবে। 8 দিনে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কমপ্লিট। সো এরপরে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখাইছিলাম যে ফিজিক্স কিভাবে তুমি 6 দিনে, কিভাবে 8 দিনে কভার করতে পারো। তো মোটামুটি আমরা হচ্ছে 1.5 মাসের মধ্যে সব বই কভার করতে চাই। তো সেই প্ল্যানগুলো আমি রেগুলার ভিডিওর মধ্যে দিতেছি। তোমাদের কাজ হলো আমার চ্যানেলকে ফলো করে রাখা, এবং এই সময়টা বেশি বেশি করে নিজে পড়াশোনার টাইম দেওয়া, নিজেকে প্র্যাকটিস করা। এই সময় হচ্ছে বিভিন্ন ক্লাস থেকে সময় নষ্ট না করে বেশি বেশি করে প্র্যাকটিস করো। এবং তোমাদের যেই টপিকগুলোতে সমস্যা যদি মনে হয় যে ভাই এই টপিকগুলোতে সমস্যা, স্পেসিফিক এই টপিকগুলো, আমাকে কমেন্ট করে জানো, টেলিগ্রাম গ্রুপে জানো, যেখানে খুশি জানো। আমরা হচ্ছে ওই টপিকগুলো রিলেটেড ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।